কেন এখন পর্যন্ত আমাদের সিস্টেমে আছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন তারেক জিয়া, ওই যেটা সৌরভ ভাই বললেন না যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে কেন গণতান্ত্রিক সংসদীয় সিস্টেমে আসলাম, আমরা ধরে নিয়েছিলাম যে প্রেসিডেন্ট এরশাদ, প্রেসিডেন্ট জিয়া, তাদেরকে দেখে মনে হয়েছিল যে না প্রেসিডেন্ট হলেই বা বাকশাল হওয়ার পরে বঙ্গবন্ধু যেমন প্রেসিডেন্ট হয়ে গেছিলেন, মানে প্রেসিডেন্ট হয় মানে স্বৈরাচার হওয়া। সো আমরা ঠিক করলাম যে আমরা একসময় জনগণ তো আর ঠিক করে না, জনগণের যে উপরের অংশটা আছে যারা আমরা বিচার করি, এই সংস্কারের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল নাকি? কোনো সাধারণ মানুষের সাথে ইঞ্জিনিয়ার সাহেবরা কোনোদিন কথা বলছে, বাইরে গেছে, জিজ্ঞেস তো করি না আমরা। যদিও তারা ভোট দেয়, ভোটটা হলো যে সকলে একটা করে ভোট দিতে পারে, বাট ভোটারদেরকে কেউ কিছু জিজ্ঞেস করে না, তাদের জন্য কি প্রয়োজন, তাদের কি হলে তারা খুশি হবে, কেউ জিজ্ঞাসা করে না। সুতরাং আমরা আমাদের মতো করে ঠিক করি, আমরা সমাজের কিছু এলিট লোকজন আছে, ভাগে ভাগে আমরা শাসন করব, এটা হলো আমাদের তত্ত্ব। সেখানে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি তারেক জিয়ার পছন্দে হবেন, উনি কে হবেন আমি জানি না, বাট ওনার পছন্দে হবেন এটা আমি শিওর। এখন আপনি ধরেন যে এইখানে সংস্কার কী হতে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে আপনি শক্তিশালী করতে পারেন, মানে আপনি ওই যে ব্যালেন্স ক্ষমতা অমুক তমুক না করে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে এমনভাবে শক্তিশালী করেন যাতে তারা এক্সিকিউটিভদের উপরে একটা মনিটর করতে পারে। আছে কিন্তু স্ট্যান্ডিং কমিটি আছে, আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে ইয়েস স্যার বলে চলে যায়, তারপরে মন্ত্রী যেমন চালায়, সচিব যেমন চালায় সেইভাবে চলে। তা আপনি আমাদের সংস্কৃতিটা কি, আমাদের যে এই সংস্কারের আগে আমাদের সংস্কৃতি নিয়ে চিন্তা করেন, আমাদের দলের সংস্কৃতি কি, এটা কি গণতান্ত্রিক নাকি? আমরা কি গত 55 বছরে আমরা কি কোনো দলের মধ্যে কোনো গণতান্ত্রিক সংস্কৃতি চালু করতে পারছি কিনা, এটা তো ভাই আলোচনা করার দরকার নেই। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি একটা রাজনৈতিক দল, আপনার রাজনৈতিক দলের মধ্যে আপনি গণতন্ত্র এস্টাবলিশ করবেন। আপনি যদি আপনার দলের মধ্যে গণতন্ত্র এস্টাবলিশ না করতে পারেন, তাহলে আপনার রাষ্ট্রের জন্য বা জনগণের জন্য গণতন্ত্র এস্টাবলিশ করবেন, এইটা চিন্তা করার দরকার নেই। আমাদের দল তো এখনো ভাই সামন্ততান্ত্রিক অবস্থা আছে, এক ব্যক্তি আছে, এক ব্যক্তিকে কেন্দ্র করে এক ফ্যামিলি আছে, মানে এগুলো নিয়ে তো আলোচনা হয়, ফ্যামিলি আর ফ্যামিলির প্রতিনিধি থাকবে না, এটা মানে আমার ইস্যু না, বাট আছে। তো আপনি এখানে গণতান্ত্রিক হতে পারেন না, এবং উদার গণতান্ত্রিক তো পরে, ওই যে উদাহরণটা আমরা ব্রিটেনের দিলাম, এটা হলো উদার গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মানুষজন কথা বলতে পারে, আপনার প্রধানমন্ত্রীকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন এবং প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হয়। এটা একটা ঘটনা ঘটে না, এরকম কয়েকবার ঘটেছে, তাই না, ব্রিটেনে। তা আমরা তো সেগুলোতে ফলো করছি না। আপনি এইখানে বাংলাদেশে এটা চিন্তাই করা যায় না, বাংলাদেশে আপনার দলের প্রধানের বাইরে কেউ কোনো কথা বলবে এটা চিন্তাও করা যায় না, এবং সেই সুযোগটা দেওয়া হয় না। আর যে কথা বলবে সে শাটডাউন হয়ে যাবে, তার কোনো খবর পাওয়া যাবে না। এটা সবসময় ঘটেছে, এটা বাংলাদেশের পুরো ইতিহাসে যদি আপনি দেখেন 55 বছর সবসময় ঘটেছে। যেই কথা বলার চেষ্টা করছে তারে বিভিন্ন লেভেল দিয়ে দেয়। একসময় তো 111-এর পরে সংস্কারপন্থী হিসেবে সবাইকে মোটামুটি বের করে দিচ্ছে না পার্টি থেকে, তাদের তো ইয়েই করে না। যদি কোনো লোকের নাম আসে যে সে একটা ভালো মানে মেধাবী মানুষ, সে একটা অল্টারনেটিভ হতে পারে, তার অবস্থা শেষ, সে আর জীবনে পলিটিক্সও করতে পারবে না। এইটা হলো বাংলাদেশ। আপনি আপনার ওই যে মনন জগতের এবং আপনার দলের যদি কোনো পরিবর্তন না করতে পারেন, তাহলে সংস্কারে আপনি যা যা লিখবেন কিছুই হবে না। ফাইনালি ওই যে 70 অনুচ্ছেদের একটা লাইন বলি, যে উনি ঠিকই বলেছেন যে 70 অনুচ্ছেদ আমরাই চালু করেছি। কেন চালু করেছি? কেনা বেচা হয়, বাট ওখানে কিন্তু শর্ত আছে। আপনি 70 অনুচ্ছেদ চালু করে দেন, কিন্তু আপনি শর্ত দেন যে আপনি ফাইন্যান্স বিল, বাজেট এটা পাস না করলে সরকারের পতন হয়। ফাইন্যান্স বিলের এগেনস্টে কোনো সদস্য ভোট দিতে পারবে না। আপনি প্রধানমন্ত্রীকে যখন ইয়ে করবে, বিরোধী দল যদি বলে যে আমরা প্রধানমন্ত্রী চাই না, তখন আপনি আপনার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। দুইটা শর্ত দিয়ে দিলে 70 অনুচ্ছেদ আপনি বাদ দিলে কিন্তু পার্লামেন্ট আরো অর্থবহ হবে। ওই সংস্কার কিন্তু করে ফেলা যায়, কিন্তু তার আগে দলের সংস্কার অনেক জরুরি।